মা, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। আপনি কি আমাদের একটু খাবার দেবেন? হ্যাঁ বাবা, আজ দেব, রোজই দেব। ফুটপাতে খাবার বিক্রি করা এক মহিলা প্রতিদিন 3টি অনাথ শিশুকে খাওয়াতেন। 25 বছর পর সেই একই ধাবার সামনে এসে থামল 3টি বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নামা 3জন ধনী ব্যক্তি সেই বৃদ্ধা দরিদ্র মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করল, আর এক মুহূর্তেই বদলে গেল তার জীবন। বন্ধুরা, এই হৃদয় ছোঁয়া কাহিনীর সম্পূর্ণ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শান্তিপুরের সরু গলির মাঝে ছিল একটি ছোট্ট বাড়ি, যার মূল দরজায় জড়িয়ে থাকত জুঁই লতা। সেটাই ছিল রাধা আর হরিশের সংসার। রাধার কাছে সেই বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং তার স্বপ্নের মন্দির। হরিশ একটি বেসরকারি অফিসের সামান্য বেতনের কেরানি। স্বভাবে অত্যন্ত সহজ, নম্র আর ভদ্র। তাদের বিয়ের 5 বছর কেটে গেছে। এই 5 বছরে ভালোবাসার কোনো অভাব ছিল না, কিন্তু সেই হাসির কলকল ধ্বনি, যার জন্য প্রতিটি বিবাহিত নারী ব্যাকুল হয়ে থাকে, তা আর শোনা যায়নি তাদের উঠোনে। রাধা প্রায়ই সন্ধ্যাবেলা জানালার ধারে বসে প্রতিবেশীদের শিশুদের খেলতে দেখত। চুপি চুপি নিজের শূন্য কোলের উপর হাত রাখত। তার চোখে ভেসে উঠত এক গভীর শূন্যতা, যা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখত। সেই শূন্যতাকে আরো তীব্র করে তুলত তার শাশুড়ি সাবিত্রী দেবী। সাবিত্রী দেবীর চরিত্র ছিল কঠিন পাথরের মতো, যার কঠোরতা রাধাকে প্রতিদিন সহ্য করতে হতো। একদিন সকালে রাধা যখন উঠোন ঝাড় দিচ্ছিল, সাবিত্রী দেবী তাচ্ছিল্যের সুরে বললেন, 5 বছর হয়ে গেল রাধা, হরিশ যদি এমন কোনো মেয়েকে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত, তাহলে আজ আমার বুড়ো চোখে নাতির মুখ দেখতাম। তুই তো পাথরের মূর্তি, যার থেকে শুধু আশা ভাঙে। রাধার হাত থেকে ঝাঁটা পড়ে গেল, চোখ ভিজে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। নীরবে রান্নাঘরে চলে গিয়ে আঁচলে সে নিজের কান্না চেপে রাখল। হরিশ তার স্ত্রীর এই নীরব যন্ত্রণাটা বুঝত। এক রাতে হরিশ রাধার হাত ধরে খুব কোমল স্বরে বলল, রাধা, আমি তোমাকে এই দম বন্ধ করা পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই। চলো, কয়েকদিন মানালির পাহাড়ে ঘুরে আসি। হয়তো ওখানকার শান্তি তোমার ক্ষতে একটু প্রলেপ দেবে। রাধা প্রথমে না করতে চাইল, কিন্তু হরিশের চোখের গভীর ভালোবাসা দেখে আর না বলতে পারল না। মানালির তুষার ঢাকা হাওয়া আর পাহাড়ের কোলে কাটানো সেই 10টা দিন যেন এক স্বপ্নের মতো ছিল। সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হলো এক সিদ্ধ পাহাড়ি বাবার সঙ্গে। তার সাদা দাড়ি আর শান্ত চোখ যেন রাধার মনের কথা পড়ে ফেলেছিল। রাধার কষ্ট শুনে বাবা তাকে কিছু পাহাড়ি ভেষজ দিলেন। মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, ধৈর্য ধরো মা, প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না। তোর কোল আর খালি থাকবে না, এটা মহাদেবের ইশারা। এই কথাগুলো রাধার শুকিয়ে যাওয়া মনে আশার নতুন অঙ্কুর ফুটিয়ে তুলল। মানালি থেকে ফেরার পর রাধার শরীরে পরিবর্তন আসতে লাগলো। প্রায়ই ক্লান্ত লাগতো, সকালে বমি বমি ভাব হতো। এক দুপুরে ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে সে মেঝেতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরে দেখল হরিশ তাকে কোলে নিয়ে বসে আছে। হরিশ আতঙ্কিত কণ্ঠে বলল, রাধা, তুমি ঠিক আছো তো? আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক তখনই হরিশের ফোন বেজে উঠল। অফিস থেকে জরুরি কল। এক বড় প্রজেক্টে মারাত্মক সমস্যা হয়েছে, এখনই পৌঁছানো দরকার। বাধ্য হয়ে হরিশ রাধার কপালে চুমু দিয়ে বলল, রাধা, আমাকে অফিসে যেতেই হবে। তুমি ট্যাক্সি করে কাছের ক্লিনিকে যাও, আমি সরাসরি সেখানেই পৌঁছানোর চেষ্টা করব। নিজের খেয়াল রেখো আমার প্রাণ। রাধা একা ক্লিনিকে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করে হাসি মুখে বললেন, অভিনন্দন রাধা দেবী, আপনি মা হতে চলেছেন। রাধার মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। আনন্দে তার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো। কাপা হাতে সে সঙ্গে সঙ্গে হরিশকে ফোন করলো। হরিশ তখন দ্রুত গতিতে হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। ফোন ধরে রাধা কাঁদতে কাঁদতে বলল, হরিশ শুনছ, আমরা মা বাবা হতে চলেছি। বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেছে। হরিশ আনন্দে চিৎকার করে উঠল, সত্যি? আজ আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমি এখনই ক্লিনিকে আসছি। কথাটা শেষ হওয়ার আগেই ফোনের ওপাশে ভয়ঙ্কর ধাতব সংঘর্ষের শব্দ আর এক হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। হরিশ
হরিশ, রাধা চেঁচিয়ে উঠল, কিন্তু উত্তর এলো না। কিছুক্ষণ পর পুলিশের ফোন। আপনি কি হরিশের স্ত্রী? হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে ধাক্কায় হরিশ আর বেঁচে নেই। রাধার হাত থেকে ফোন আর প্রেগন্যান্সির রিপোর্ট রাস্তায় পড়ে গেল। বৃষ্টির ফোঁটা কাগজটাকে ভিজিয়ে দিল। যে নারী কয়েক মুহূর্ত আগে মাতৃত্বের স্বপ্ন দেখছিল, সে বুঝতেই পারেনি একই সঙ্গে তার পুরো পৃথিবী ভেঙে পড়বে। হাসপাতালের সেই করিডোর, যা কিছুক্ষণ আগে আনন্দে ভরা ছিল, এখন শ্মশানের মতো নিস্তব্ধ। ডাক্তার এসে বললেন, অত্যাধিক মানসিক আঘাত ও রক্তক্ষরণের কারণে আমরা গর্ভটি রক্ষা করতে পারিনি। একদিনেই রাধা হারালো তার স্বামী ও তার অনাগত সন্তান। এরপর সাবিত্রী দেবী এসে নির্মম ভাষায় রাধাকে দোষারোপ করলেন, তাকে অভিশাপ বলে তাড়িয়ে দিলেন। রাধা স্তব্ধ হয়ে গেল। যাকে সে মা ভেবেছিল, সেই মানুষটি তাকে পথে ছুঁড়ে ফেলল। সেই মুহূর্তে রাধার সামনে শুধু একটাই বাস্তবতা, এক অসীম অন্ধকার। 3 দিন পর যখন রাধা হাসপাতাল থেকে ছুটি পেল, তখন তার মাথা গোজার মতো কোনো ছাদ ছিল না। বহু বছর আগেই তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপয়া বলে তাড়িয়ে দিয়েছে। হাসপাতালের গেটের সামনে সে দাঁড়িয়েছিল, হাতে ছোট্ট একটি থলে। প্রখর রোদ তার মুখ ঝলসে দিচ্ছিল, কিন্তু তার ভেতরে জমেছিল বরফের মতো নিস্তব্ধ শূন্যতা। রাস্তায় গাড়িগুলো মাথার ওপর দিয়ে ছুটে চলছিল, অথচ রাধার কাছে সময় যেন থমকে গিয়েছিল। সে তার ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে পেল কয়েকটা ভাঁজ করা নোট। এই টাকাগুলোই হরিশ তাকে জরুরি অবস্থার জন্য রেখে যেতে বলেছিল। রাধা সেই নোটগুলো বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাস্তার ধারে বসে হাউমাউ করে কেঁদে উঠল। আমি এখন কোথায় যাব হরিশ? সত্যি কি আমার ভালোবাসাই তোমার জন্য কাল হয়ে দাঁড়ালো? শূন্যতার দিকে তাকিয়ে কাপা গলায় সে প্রশ্ন করল। তার সামনে তখন এক দীর্ঘ ধুলোয় ভরা নামহীন রাস্তা, যে পথে তাকে একাই হাঁটতে হবে। সমাজ তাকে অভাগিনীর তকমা লাগিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছিল। সময় তার উদাসী গতিতে এগিয়ে চলল। ধীরে ধীরে রাধার ক্ষতের উপর স্মৃতির ধুলো জমতে লাগলো। শ্বশুরবাড়ির দরজায় অপমানিত হয়ে তাড়িয়ে দেওয়ার পর সে শহরের এক কোলাহলপূর্ণ রেল স্টেশনের পাশে অবস্থিত সরু আর দুর্গন্ধময় এক বস্তিতে আশ্রয় নিল। থাকার জন্য ছিল শুধু ইটের 4 দেয়াল আর ওপর থেকে চুইয়ে পড়া টিনের ছাদ। শুরুর রাতগুলো সে মাটিতে পাতা ছেঁড়া কম্বলের ওপর হরিশের ছেঁড়া শার্ট বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই কাটিয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে গিয়েছিল কান্না তার ক্ষুধা মেটাতে পারবে না। তার মনে পড়ল হরিশ কত তৃপ্তি নিয়ে খাবার খেতে খেতে বলতো, রাধা, তোমার হাতের রান্নায় তো যেন স্বয়ং অন্নপূর্ণার আশীর্বাদ আছে। এমন স্বাদ বড় বড় হোটেলেও পাওয়া যায় না। স্বামীর সেই কথাগুলোকেই রাধা নিজের শক্তি বানালো। বেঁচে থাকা অল্প কিছু গয়না বিক্রি করে সে একটি পুরনো কাঠের ঠেলাগাড়ি কিনল। নিজের হাতে পরিশ্রম করে সেটাকে নতুনের মতো করে তুলল। রাস্তার এক ধুলোমাখা কোণে ঝুলল ছোট্ট একটা সাইনবোর্ড, রাধার রান্নাঘর। সংগ্রামের দিনগুলো ছিল রীতিমতো আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। ভোরের কুয়াশায় যখন গোটা দুনিয়া ঘুমিয়ে থাকতো, রাধা তখন চুলা জ্বালাতো। মশলার সুগন্ধে সে নিজের দুঃখ গুলে দিত। প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সে শ্রমিক আর পথচারীদের সস্তা কিন্তু পরিষ্কার খাবার খাওয়াতো। কখনো পৌরসভার লোক এসে ঠেলাগাড়ি সরিয়ে দিতে চাইতো, কখনো আবার স্থানীয় দুষ্কৃতীরা বিনা পয়সায় খাবার দাবি করত। কিন্তু রাধা ছিল অবিচল। সে শুধু একটাই কথা বলতো, আমি নিজের লড়াই নিজেই লড়ব, আমার কারোর দয়ার দরকার নেই। এক বিষণ্ণ সন্ধ্যায় সূর্য অস্ত গিয়ে আকাশে যখন ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছিল, রাধা তার দোকান গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তার উপরে এক পুরনো বট গাছের নিচে। সেখানে 3টি ছোট ছেলে গা ঘেঁষে বসেছিল। তাদের মুখের গড়ন, উচ্চতা, এমনকি বসার ভঙ্গিটাও একেবারে একরকম। তারা ছিল যমজ। ছেঁড়া কুর্তা আর ধুলোমাখা মুখে স্পষ্ট ফুটে উঠছিল তাদের দারিদ্র্যর গল্প। তাদের চোখ রাধার ফাঁকা হাড়ির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ওই হাড়ির মধ্যেই তারা নিজেদের পুরো পৃথিবীটা খুঁজে পাচ্ছে। রাধা হাত নেড়ে তাদের কাছে ডাকলো। 3জনই ভয়ে ভয়ে সংকোচে ধীরে ধীরে এগিয়ে এলো।
রাধা তাদের চোখের দিকে তাকালো। সেখানে ছিল ক্ষুধার এক অদ্ভুত যন্ত্রণা। সে নরম গলায় জিজ্ঞেস করলো, বাবারা, তোমরা এখানে একা কি করছো? তোমাদের বাড়ির লোকেরা কোথায়? তাদের মধ্যে একজন ছেঁড়া হাতায় নাক মুছতে মুছতে বলল, আমাদের মা মারা গেছে, আর বাবা আমাদের ছেড়ে কোথায় যে চলে গেছে জানি না। 3 দিন ধরে আমরা আবর্জনার মধ্যে খাবার খুঁজছি। এই কথা শুনে রাধার বুকটা যেন ফেটে গেল। তার নিজের হারানো মাতৃত্বের শূন্যতা চোখের সামনে ভেসে উঠল, যে শূন্যতা তাকে কত রাত ঘুমোতে দেয়নি। সে সঙ্গে সঙ্গে আবার উনুন জ্বালালো আর ওদের জন্য গরম গরম রুটি আর ডাল বানিয়ে দিল। শিশুরা ক্ষুধার্ত নেকড়ের মতো খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের খেতে দেখে রাধার চোখ দিয়ে মাতৃত্বের অশ্রুধারা নেমে এলো। পেট ভরে গেলে সবচেয়ে ছোট ছেলেটা রাধার শাড়ির আঁচল ধরে নিষ্পাপ গলায় জিজ্ঞেস করল, মা, কালও কি আমাদের খাবার দেবে? রাধা হাঁটু গেড়ে বসে 3 জনকেই বুকে টেনে নিল। গলা ভারী হয়ে এলো তার। হ্যাঁ বাবা, তোমরা রোজ এখানে আসবে। যতদিন এই মায়ের হাতে শক্তি আছে তোমরা কখনো না খেয়ে ঘুমোবে না। সেই মুহূর্তে রাধার মনে হলো হরিশের অপূর্ণ স্বপ্ন আর তার হারিয়ে যাওয়া সন্তান যেন এই 3টি নিষ্পাপ প্রাণের মধ্যেই ফিরে এসেছে। সে তাদের নাম রাখল সূর্য, আকাশ আর দ্বীপ। সেদিন থেকেই রাধার জীবনে নতুন ভোরের সূচনা হলো। সে আর শুধু এক অসহায় বিধবা নয়, সে 3টি অনাথ সন্তানের মা। রাস্তার সেই কোণ আর শুধুই দোকান রইল না, সেটা হয়ে উঠল ভালোবাসা আর আশার এক আশ্রয়, যেখানে মমতার সুবাস খাবারের স্বাদের থেকেও গভীর। সময় নিজের গতিতে এগিয়ে চলল। দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। রাধার বয়স এখন পড়ন্ত। মুখে সময়ের গভীর রেখা আর বলিরেখা স্পষ্ট। একসময় নরম থাকা হাত দুটো এখন মশলার তাপ আর উনুনের আগুনে কাজ করতে করতে শক্ত আর কালচে হয়ে গেছে। রাধার রান্নাঘর এখন ওই এলাকার পরিচয়। হাজার হাজার গরিব মানুষের ভরসা। সূর্য, আকাশ আর দ্বীপ আর ছোট নেই। তারা বড় হয়েছে, সক্ষম হয়েছে। নিজের খিদে আর ঘুম বিসর্জন দিয়ে রাধা তাদের শহরের সেরা কলেজে পড়াশোনা করিয়েছে। এক সন্ধ্যায় যখন হালকা বৃষ্টি হচ্ছিল, সূর্য তখন দৌড়ে এসে রাধার পায়ে হাত দিল। তার চোখে সাফল্যের আলাদা এক ঝিলিক। মা, আমার সিলেকশন হয়ে গেছে। শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে আমি স্কলারশিপ পেয়েছি। রাধার চোখ ভরে উঠল আনন্দের জলে। সে সূর্যের কপালে চুমু দিয়ে বলল, আমি জানতাম বাবা, তোর পরিশ্রম আর আমার দোয়া কখনো বৃথা যাবে না। আজ যদি তোর বাবা হরিশ বেঁচে থাকতেন তাহলে গর্বে তার বুকটা ভরে উঠত। আইনের পড়াশোনায় আকাশ আর ব্যবসায় দীপও দ্রুত সাফল্যের পথে এগোচ্ছিল। কিন্তু এই ছোট্ট সুখের সংসারের ওপর আবার ঘনিয়ে এলো পুরনো শত্রুতার কালো মেঘ। সেই পুরনো ধনী বিল্ডার, যে বহু বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে ঘর ছাড়া করেছিল, এখন শহরের সবচেয়ে ক্ষমতাবান আর নিষ্ঠুর মানুষ। তার আশঙ্কা ছিল এই 3 ভাই যদি আরও এগিয়ে যায় তবে তারা রাধার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে। রাধার মনোবল ভাঙতে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটল। এক দুপুরে রাধা যখন উনুনে রুটি সেকছিল, বিল্ডার তার গুন্ডা আর কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ পাঠালো। কোনো সতর্কতা ছাড়াই তারা রাধার ঠেলাগাড়ি উল্টে দিল। এই বুড়ি, এই জমি এখন মল বানানোর জন্য কেনা হয়ে গেছে। তোর জিনিসপত্র গুছিয়ে এখান থেকে সরে পড়। এক লম্বা চওড়া লোক চেঁচিয়ে বলে তার বাসনপত্র আর জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে দিল। রাধা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, বাবু, এটাই আমার রুজি রুটি, এটার সঙ্গেই আমার ছেলেদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। কিন্তু কেউ তার কথা শুনল না। তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো। সেদিন রাতেই রাধার ভয়ঙ্কর জ্বর এলো এবং সে শয্যাশায়ী হয়ে পড়ল। রাধা যখন অসুস্থ হয়ে নিজের কুঁড়ে ঘরে অচেতন পড়েছিল, তখন বিল্ডার তার ষড়যন্ত্রের দ্বিতীয় আর সবচেয়ে মারাত্মক চাল চালল। সে শহরে গিয়ে 3 ভাইয়ের সঙ্গে দেখা করল। কিছু জাল কাগজপত্র আর পুরনো ছবি দেখিয়ে তাদের মনে বিষ ঢেলে দিল। তোমরা যাকে দেবীর মতো মা ভাবছ, সেই আসলে তোমাদের বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী। সে আর তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল বাবা মাকে খুন করেছিল।
নিজের পাপ ঢাকতেই সে তোমাদের মানুষ করেছে, যাতে পরে তোমাদের অধিকার দেখিয়ে তোমাদের রোজগার ভোগ করতে পারে। সূর্য, আকাশ আর দ্বীপ তখনও দুনিয়ার কুটচাল বুঝে ওঠার মতো পরিণত হয়নি। তারা মিথ্যেকেই সত্য ভেবে নিল। বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভালোবাসা মুহূর্তেই ঘৃণায় রূপ নিল। সেই রাতেই রাগে অন্ধ হয়ে তারা রাধার ঘরে ঢুকল। রাধা ছেলেদের দেখেই অসুস্থ শরীর নিয়েও মুচকি হেসে তাদের কাছে ডাকল, আমার বাচ্চারা, তোমরা এলে? দেখো মা, তোমাদের জন্য ক্ষীর বানিয়েছে। ঠিক তখনই সূর্য রাগে ক্ষীরের থালিটা লাথি মেরে উল্টে দিল। বন্ধ করুন এই নাটক। আমরা সব জেনে গেছি আপনি কত বড় প্রতারক। নিজের পাপ ঢাকতেই আমাদের ব্যবহার করছেন। রাধা হতভম্ব হয়ে গেল। বিশ্বাসই হচ্ছিল না এরা সেই সন্তান যাদের সে নিজের রক্ত ঘাম দিয়ে বড় করেছে। আকাশ চেঁচিয়ে উঠল, আজ থেকে আপনার আর আমাদের কোনো সম্পর্ক নেই, আর কখনো আপনার এই অশুভ মুখ আমাদের সামনে দেখাবেন না। রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল। বাবারা, একবার আমার কথা শোনো। আমি তোমাদের গর্ভে ধারণ করিনি ঠিকই, কিন্তু নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। কিন্তু তখন তাদের মাথায় ঘৃণার নেশা চেপে বসেছে। তারা নিজেদের জিনিসপত্র নিয়ে সেই অসুস্থ একা নারীকেই অন্ধকার রাতে ফেলে রেখে চলে গেল। দ্বীপ যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে বলেছিল, একদিন আমি এত বড় মানুষ হব যে আপনার এই আসল রূপের জবাব দিতে পারবো। এর পরের 10টা বছর রাধার জন্য ছিল জীবন্ত মৃত্যুর মতো। সে আবার একা হয়ে গেল। শরীর আরো বুড়িয়ে ভেঙে পড়ল। প্রতিটি পয়সার জন্য তাকে হাত পাততে হতো। বস্তির লোকজন তাকে পাগল বুড়ি বলে ডাকতে শুরু করলো, কারণ সে প্রতিদিন ঠিক সেই মোড়ে এসে বসে থাকত যেখান থেকে তার ছেলেরা তাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল। হরিশের সেই পুরনো ঘড়িটা সে আজও কবজিতে বেঁধে রাখত। ঘড়িটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে, ঠিক রাধার আশাগুলোর মতোই। সময়ের চাকা ঘুরতেই থাকলো। রাধার জীবনের সন্ধ্যাটা আরো ঝাপসা হয়ে এলো। তখন তার বয়স 60 ছুঁই ছুঁই। তার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে। হাঁটতেও কষ্ট হতো। যে চুলায় সে এক সময় নানা পদ রান্না করত, সেখানে এখন পড়ে থাকতো শুধু একটা ছোট মাটির হাঁড়ি, যাতে সে দিনে দুবেলা শুকনো রুটি সেঁকে নিত। গলির লোকেরা তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত। গভীর রাতের নীরবতায় সে প্রায়ই বিড়বিড় করে বলতো, সূর্য, আকাশ, আজও কি তোমাদের ক্ষীর ভালো লাগে? তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না, শুধু স্মৃতিগুলো, যেগুলো এখন বিষের মতো ভেতরটা কুড়ে কুড়ে খেত। অন্যদিকে শহরে সেই ক্ষমতাধর বিল্ডার তখন মৃত্যুশয্যায়। মৃত্যু ভয়ে তার ভেতরে জমে থাকা অপরাধ বোধ জেগে উঠেছিল। কাপা হাতে সে সূর্য, আকাশ আর দ্বীপকে ডেকে পাঠালো, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম। রাধা তোমাদের বাবা মাকে খুন করেনি, বরং তোমাদের পড়াশোনার জন্য সে নিজের মাতৃত্বই উৎসর্গ করেছিল। ওই জমি, ওই বাড়ি সবই আমি প্রতারণা করে কেড়ে নিয়েছিলাম। কাশতে কাশতে সে বলল, আর আলমারির চাবিটা তাদের হাতে তুলে দিল, যেখানে সমস্ত আসল কাগজপত্র রাখা ছিল। এই কথা শুনে 3 ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যাকে তারা অশুভ আর খুনি ভেবে ত্যাগ করেছিল, সেই ছিল তাদের প্রকৃত রক্ষা করতে। সূর্যের চোখে জলের ধারা নেমে এলো। আকাশ হাউমাউ করে কাঁদতে লাগলো। দ্বীপ দেওয়ালে মুষ্টি আঘাত করে চিৎকার করে উঠল, আমরা কি করে ফেললাম? আমরা নিজের মাকেই মেরে ফেলেছি। তাদের হাতে এখন অর্থ ছিল, সম্মান ছিল, কিন্তু আত্মায় এমন এক ক্ষত তৈরি হয়েছিল যার কোনো ওষুধ নেই। পরদিন সেই পুরনো ধুলোয় ভরা বস্তিতে এমন এক দৃশ্য দেখা গেল যা কেউ কখনো দেখেনি। কাদা মাখা রাস্তা পেরিয়ে 3টি ঝকঝকে কালো রোলস রয়েস এসে থামলো রাধার ভাঙাচোরা ঝুপড়ির সামনে। গাড়িগুলির চকচকানি দেখে বস্তির সবাই থমকে গেল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো 3 জন প্রভাবশালী মানুষ, কিন্তু তাদের মুখে অহংকার নয়, বরং ছিল গভীর অনুশোচনা আর লজ্জা। রাধা তখন ঝুপড়ির বাইরে একটি পাথরের ওপর বসেছিল। হাতে ছিল ছেঁড়া পুরনো ওড়না। সূর্য যখন মাকে সেই শোচনীয় অবস্থায় দেখল, তখন দৌড়ে এসে তার সামনে কাদার মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে মেরে ফেলো, আমি অপরাধী,
আমি নিজের মায়ের ওপর সন্দেহ করেছি। আমি বেঁচে থাকার যোগ্য নই। সে রাধার পা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আকাশ আর দীপও পাশে বসে রইল। তাদের কান্নায় কেঁপে উঠল চারদিক। রাধা কাপা আঙ্গুল সূর্যের মুখ ছুঁয়ে দিল। তার চোখে জল ছিল না, কিন্তু কণ্ঠে ছিল অসীম যন্ত্রণা। আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম বাচ্চারা, কিন্তু যেদিন তোমরা আমার মাতৃত্বকেই অস্বীকার করলে সেদিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমার তোমাদের গাড়ি বা সম্পদের দরকার ছিল না, আমার শুধু তোমাদের বিশ্বাসটা দরকার ছিল। দীপ মাথা রেখে দিল রাধার কোলে। মা, আমরা আপনাকে নিতে এসেছি। এখন আর এক মুহূর্তও আপনি এই নরকে থাকবেন না। আমি নিজের লড়াই নিজেই লড়ব। যে বিল্ডার আমাদের আপনজনের কাছ থেকে দূরে সরিয়েছে, তার থেকে আমি প্রতিটি পয়সার হিসাব নেব। রাধা সবাইকে তুলে ধরল, তাদের কপালে চুমু খেল। মা কখনো নিজের সন্তানদের ঘৃণা করতে পারে না, তারা যত বড়ই অপরাধী হোক না কেন। তিন ভাই তাকে সযত্নে ধরে সেই বিলাসবহুল গাড়িগুলোর দিকে নিয়ে গেল। পুরো বস্তি স্তব্ধ হয়ে দেখল। যে বুড়িটাকে একদিন তুচ্ছ করা হয়েছিল, আজ সে রানীর মতো বিদায় নিচ্ছে। শহরে পৌঁছে তিন ভাই তাদের সবচেয়ে বড় বাংলোটার নাম রাখল রাধা নিবাস। কিন্তু রাধা শান্তিতে বসে থাকেনি। সে ছেলেদের বলল, যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে আমার নামে রাধা মেমোরিয়াল আশ্রম তৈরি করো, যেখানে কোনো অনাথ শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হবে না, আর কেউ না খেয়ে ঘুমোবে না। আজ রাধা সেই আশ্রমের রান্নাঘরের দায়িত্বে। তার কাছে এখন হাজার হাজার সন্তান, আর তার তিন ছেলে প্রতিদিন সন্ধ্যায় এসে মায়ের হাতে সেই সাধারণ রুটি খেয়ে যায়। হরিশের পুরনো ছবিটি এখন আশ্রমের প্রধান ফটকে টাঙানো, যেন তিনি মুচকি হেসে বলছেন, ভালোবাসা আর সত্য কখনো পরাজিত হয় না। আজকের প্রশ্ন, রাধা কোন পেশার সঙ্গে যুক্ত ছিল? আপনার উত্তর লিখে জানান। আপনার নাম জানানো হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো মন্তব্যে অবশ্যই জানান। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনার প্রিয় শহর বা গ্রামের নামও কমেন্টে লিখুন। এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে।